বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কুমার গোবিন্দ একগুঁয়ে, তিনি যে কারোর কথা শোনেন না, কারোর কথা শুনতেন না, এটা সবাই জানে। তার যারা চাটুকার ছিল, তাকে যারা পরিবেষ্টিত হয়ে থাকতো, যে সমস্ত চাটুকার মমতা ব্যানার্জিকে গাড্ডায় ফেলার জন্য, তাদের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। ভুলে গেলে চলবে না যে এই চাটুকারদের মধ্যে অন্যতম ছিল আমাদের বাংলার বুদ্ধিজীবী মহল, যাদেরকে ওই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বেশ কিছু এঁটোকাটা কমিটির পদ দিয়ে রেখেছিল, যেখান থেকে তারা মাসও হারাতো। তারা শত অন্যায় দেখলেও মুখ্যমন্ত্রীর মুখের ওপর কোনো কথা বলতো না বা তার ভুল ধরিয়ে দিত না। তার অন্যায়ের প্রতিবাদও রাস্তায় নেমে তারা করতো না। তারা শুধু সভা সমিতি মঞ্চে উঠে হ্যাঁ দিতি, হ্যাঁ দিতি, হ্যাঁ দিতি এসব করে কাটিয়ে দিত। ঘটনাটা আমূল বদলে যায় 4 তারিখ পরিবর্তনের পর। 4 তারিখ যে নতুন বিজেপি ক্ষমতায় আসে, 9 তারিখ শপথ নেয়, তারপর থেকে কিন্তু আস্তে 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 খেলাটা ঘুরতে থাকে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তগুলি নিয়েছে, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল যে পূর্ববর্তী 5 বছরে যে অন্যায়গুলো পূর্ববর্তী সরকারের আমলে ঘটেছে, যারা সাপারার বিচার পাননি, তারা তথ্য প্রমাণ সহ যদি আবেদন করে, তাহলে এখন পুলিশ সেই কেসগুলো এফআইআর করবে এবং যথাযথ বিচারের ব্যবস্থা করবে। ঠিক বর্তমান মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন একবার আপনারা শুনে নিন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস চ্যানেল। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। এই বক্তব্যের পরেই কিন্তু আস্তে আস্তে চাকাটা ঘুরতে শুরু করেছে। সেই সময় যারা সাফারার ছিল, যারা অত্যাচারিত ছিল, তারা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। তথ্য প্রমাণ সহ পুলিশে জায়গায় জায়গায় এফআইআর কমপ্লেন লজ করা হচ্ছে। এর ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় একের পর এক তৃণমূল কাউন্সিলর, নেতা, নেত্রী সব ধরা পড়ছে, মন্ত্রী ধরা পড়ছে, শুধুমাত্র কি না অত্যাচার এবং তোলাবাজির অভিযোগ। যে পরিমাণ অত্যাচার আর তোলাবাজি করেছে, তার ভিত্তিতে এফআইআর হচ্ছে। আর টপাটপ সব গ্রেপ্তার হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীকে যে চাটুকারগুলো বা তথাকথিত বুদ্ধিজীবীগুলো ঘিরে রেখেছিল, যারা সদুপদেশ দেয়নি মুখ্যমন্ত্রীকে, ন্যায় অন্যায়ের কথা বলতে পারেনি, শুধু ভাতার লোভে, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে কাক স্পেশালিস্ট বলে, যাকে আপনারা জানেন। সেই কাক স্পেশালিস্ট শুভপ্রসন্ন কি বলছে একবার আপনারা শুনেন। রবীন্দ্রনাথ থাকলে স্বয়ং রবীন্দ্রনাথ এসে মমতাকে সম্বর্ধনা দিতে পারে। রবীন্দ্রনাথ এদের মতন ঈর্ষাকাতর ছিলেন না। রবীন্দ্রনাথ এদের মতন ঈর্ষাকাতর ছিলেন না। রবীন্দ্রনাথ এসে সংবর্ধনা দিত। রবীন্দ্রনাথের জন্মের আগে মারা গেছে। রবীন্দ্রনাথ কী করতো না করতো, এ কিন্তু মানে চটি চাটতে চাটতে এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মমতা ব্যানার্জিকে মা শারদার সঙ্গে তুলনা করছে, সিস্টার নিবেদিতার সঙ্গে তুলনা করছে, জগৎজননীর সাথে তুলনা করছে,
এরা নিজেদেরকে যে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে গেছে এ মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। আর একটা চাটুকার আছে, দেখুন অনেক চাটুকার আছে, আমি তো সব দেখাতে পারবো না, শয়ে ভিডিও আছে, শয়ে ক্লিপিংস আছে, কত দেখাবো। আরেকটা চাটুকারের ছোট্ট একটা ক্লিপিংস আপনাদেরকে আমি শোনাচ্ছি, আপনারা একবার শুনে নিন। মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং এই মখলুক যাকে বলি আমরা বিশ্ব চরাচর তার ধন্য হয়েছে। কবি হিসেবেও উনি বড় মাপের কবি। গানের তো তুলনা নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে কিন্তু বাঙালির ঘরে ঘরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই মানিক ফকিরের দৃঢ় বিশ্বাস কি না, মমতা ব্যানার্জি যখন থাকবে না তার গান বাঙালির ঘরে ঘরে বাজবে। মমতা ব্যানার্জি কবি হিসেবে অসাধারণ। মমতা ব্যানার্জি চাটতে এরা এমন পর্যায়ে নিয়ে গেছে যে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত ধরাকে সরা গান করতে শুরু করে দিয়েছে। এই চাটুকারদের এখন ঘেঁটি ধরে টেনে আনতে হয়, এনে এই এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই সমস্ত কবিতার মানে কি জিজ্ঞাসা করতে হয়। বলতে না পারলে না পিঠে চাপগে তুলে দেওয়া উচিত চামড়া। যে কমিটি একাডেমিক পুরস্কার দিয়েছিল কথাঞ্জলি না কি লেখার জন্য, প্রত্যেকটা লাইনের মানে এদেরকে জিজ্ঞাসা করতে হয়। ওই কথাঞ্জলির জন্য কিন্তু মমতা ব্যানার্জি কয়েক কোটি টাকার লাভবান হয়েছে। তার বইগুলো সব ওই সরকারি স্কুলগুলোতে, সরকারি প্রস্তুত স্কুলগুলোতে নেওয়া বাধ্যতামূলক করেছিল, সরকারের লাইব্রেরিগুলোতে থাকা বাধ্যতামূলক করেছিল। কয়েক কোটি টাকা তার রয়্যালটি কিন্তু মমতা ব্যানার্জি পেয়েছিলেন। ওই কমিটিকে যারা ওই একাডেমিক পুরস্কার দিয়েছিল তাদেরকে ডেকে আনতে। এখন যে প্রসঙ্গে আমার এই প্রতিবেদনটা করা সেটা হলো যে 2021 সালের 2রা ডিসেম্বর ফল বেরোবার পর যে অমানসিক অত্যাচার, রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গের বুকে নেমে এসেছিল তা বিগত বামফ্রন্টের 34 বছরের রাজনীতিতে দেখা যায়নি। ভোটের পর বামফ্রন্টের রাজনৈতিক প্রতিহিংসা ছিল। প্রায় 321 জন বিজেপি কর্মী মারা গেছিল 2রা মে ফল ঘোষণার পর আমাদের এই কাকুরগাছিতে, কলকাতাতে। আপনারা সবাই জানেন বিজেপি করার অপরাধে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। চারিদিকে খবরে, সোশ্যাল মিডিয়া যখন এই অত্যাচারের খবর ছড়িয়ে পড়ছে তখন দুই পাঁঠা আর পাঁঠি টুইট করে মজা নিচ্ছে। একটা হচ্ছে আমাদের এই বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আর একটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি। মানুষের মানে দুঃখ, দৈন্য, দুর্দশা, মৃত্যুতে এরা যে আনন্দ পেয়েছে, এরা যে আনন্দিত তা এরা টুইটের মাধ্যমে জানাচ্ছে। আপনারা নিচে সেই টুইটটা দেখতে পাচ্ছেন। পরমব্রত কী লিখছে না, আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা। অলরেডি তার মানে তিনি জানেন যে কীভাবে রগরানিটা শুরু হয়েছে। আর তার এগেনস্টে রিপ্লাই দিচ্ছে স্বস্তিকা মুখার্জি, হ্যাঁ হোক 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 হোক। এই টুইটখানি বা ফেসবুক পোস্টখানি এবারে 4 তারিখের পর প্রথম প্রকাশ্যে আনে রাজারহাট নিউ টাউনের এবারে নবনির্বাচিত বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়। তারপর থেকেই এটাকে নিয়ে শোরগোল পড়ে যায়। যারা ভুক্তভোগী ছিলেন তারা গিয়ে সোজা থানায় ডায়েরি করতে শুরু করে দেন বিভিন্ন নেতা নেত্রীর নামে। এই পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করে জয়দীপ সেন নামে এক আইনজীবী গড়িয়াহাট থানায়। পরীকে মরি করে এরা ছুটেছে হাইকোর্টে রক্ষা কবচের জন্য, যে আমাদেরকে রক্ষা কবচ দেওয়া হোক, না হলে পুলিশ গ্রেপ্তার করবে। এদের উস্কানিতে সেদিন সেরকম ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেনি কে বলতে পারে? এরা তো সোশ্যাল অ্যাক্টিভিটিস, এরা তো ইনফ্লুয়েন্সার। এরা একটা পোস্ট করলে লাখ লাখ লোকের ভিউজ হয়, হাজার হাজার লোক কমেন্ট করে, কোটি কোটি লোক দেখে। তো এরা জানে না এরা কী করছে? এরা সব জানে। এরা চটি চাটতে নতুন সরকার আসছে 21-এ, মমতা ব্যানার্জি আবার একটা কোনো পদ, আবার কিছু দান খয়রাতি, মানে নিজেকে গুড বুকে রাখার জন্য যা যা করণীয় সব করেছে।
এখন একে সাংবাদিকরা প্রশ্ন করলে ইনি কি বলে যে না সে সময় আমাকে চাপ দেওয়া হয়েছিল, আমি করতে বাধ্য হয়েছি আমার সন্তানের পরিবারের মুখের দিকে তাকিয়ে। আপনার কথা অনুযায়ী যারা অত্যাচার করলো, যারা অত্যাচারিত হলো, তাদের সন্তান ছিল না? তারা কারোর সন্তান নয়? তাদের কথা ভাবলেন না? আপনি প্রকাশ্যে বলুন কি আপনাদের ওপর সব মানে তৎকালীন শাসক দল চাপ দিয়েছিল, তার জন্য আপনারা এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন। মানুষ ভুলবে না, আপনারা সব এক একটা শয়তান পাজি, অপরচুনিস্ট, সুযোগ সন্ধানী। আপনারা ইঁটো কাটা কমিটির একটা চেয়ারম্যান, একটা মেম্বার হয়ে কিছু যদি পাই সেই লোভে এসবগুলো করেছে। আপনি কত বড় ধান্দাবাজ আপনারা জানেন বন্ধুরা? আপনাদেরকে আমি বলছি, এই যে ইন্দ্রনীল সেন, যিনি বর্তমানে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন বিজেপি প্রার্থী, তিনি বহু ইন্টারভিউতে বলেছেন যে বিজেপি করার অপরাধে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পান। তার হয়ে কিন্তু কেউ মুখ খোলেনি। তার পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে সে বাড়ি বেচে দিয়ে তার সংসার চালাবার মতন তার পরিস্থিতি হয়ে গেছিল। তখন কিন্তু এই চটিচাটা বুদ্ধিজীবীগুলো তার পাশে দাঁড়ায়নি, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে না, বিচার হচ্ছে না, এসব কথা কিচ্ছু বলেনি। শুধু নিজেদের আফেরটা এরা বুঝিয়েছে। আজকে পরিবর্তন হওয়ার সাথে সাথে এই বুদ্ধিজীবীগুলো সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। যে কি পোস্ট করেছে, যে না সকলে যেন কাজের সমান সুযোগ পায়, কাউকে যেন কাজ থেকে বঞ্চিত না করা হয়। যখন দীর্ঘদিন ধরে স্টুডিওর ওই টেকনিশিয়ানরা কাজ পেত না, বিজেপি করার অপরাধে নায়ক নায়িকারা কাজ পেত না, তখন কিন্তু এরা কেউ মুখ খোলে। এরা এতটাই পরিমাণে এরা শয়তান। আপনারা একটা ছোট্ট ভিডিও দেখুন, সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিককে কী বলেছিল। বিজেপি বলে এবং মুখ খোলে বলে, এবং ওকে প্রায় বাড়ি বিক্রি করে দিতে হবে এরকম একটা অবস্থা। তুমি কি জানো? দেখো, রুদ্রনীলের ব্যাপারটা আলাদা করতাম না, কেন অনেক ঘাটের জল খাবো, অনেক দিক থেকে সুবিধা, সব দিক থেকে করতে গেলে মুশকিল হয় জিনিসটা। হ্যাঁ, তো করতাম ডিওয়াইএফআই, হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস, তখন তাদের সঙ্গে ওঠা বসা, সেই সূত্রে পদ পাওয়া, হ্যাঁ, লালবাতি হওয়া, সেখানে আবার কোনো ঘটনা, সেটা কী ঘটনা আমি জানতে চাই না, সেখান থেকে আবার হয়ে যাওয়া বিজেপি। এত কিছু করলে না, মানে একটা আমি ওই প্রসঙ্গে যাব না। ভেরি অনেস্টলি আমি রুদ্রনীলের সঙ্গে নিজের তুলনাটায় ঢুকতে চাই না, কেননা ইটস আ কোয়েশ্চন অফ ক্রেডিবিলিটি। আমার মনে হয় না আমি রুদ্রনীলের সঙ্গে একসঙ্গে ক্রেডিবিলিটি ওয়াইজ উচ্চারিত হতে চাই না। বলতে চাইছে যে রুদ্রনীল ঘোষকে যেন যোগ্যতার ভিত্তিতে ওনার সাথে তুলনা করা না হয়। অর্থাৎ উনি রুদ্রনীল ঘোষের থেকে অনেক বড় মাপের অভিনেতা। আরে বাবা, তোরা তো সিনেমা করিস ওই সাউথ ইন্ডিয়ার যে সুপারহিট সিনেমাগুলো, তার বাংলা ভার্সান ডাব। বাংলাতে এখন ক্রিয়েটিভিটি বলে কিছু নেই। বাংলাতে আর গল্প লেখা হয় না, গান লেখা হয় না, সব সাউথের সিনেমার গল্পগুলো ঝেপে ঝুপে করা হয়। তাতে এত অহংকার, কত বড় অভিনেতা যে মানুষ ধন্য ধন্য করে কি আদৌ? মানুষ এখন সিনেমাই দেখতে যায় না, সিনেমা হলগুলো উঠে গেছে। এই অহংকারই কিন্তু মানুষের পতনের কারণ। আর এদের জন্যই কিন্তু মমতা ব্যানার্জির আজকে পতন হয়েছে। মানুষ কখনো বলবান হয় না, সময় বলবান হয়। আজ সময় পাল্টেছে, আর সময় পাল্টাতে এটা গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টে ফেলেছে। গতকাল ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের একটা মিটিং ছিল, সেখানে দেখুন এই পরমব্রত চট্টোপাধ্যায় পাল্টি খেয়ে ঠিক কী বলছে। কথা বলছি সেটা প্রাথমিকভাবে আমার ধারণা যে আমি রুদ্র আর আমি 25 বছরের বন্ধু। রুদ্র আর আমার মধ্যে এই 25 বছরের বন্ধুত্বের মধ্যে যত না বেশি বন্ধুত্ব হয়েছে, তার থেকে বেশি মতপার্থক্য হয়েছে। সেই মতপার্থক্য কখনো আভ্যন্তরীণ নিজেদের মধ্যে হয়েছে, কখনো রাজনৈতিকও হয়েছে। কিন্তু আমরা এই বন্ধুত্বটার মধ্যে কখনো রাজনীতিটাকে আসতে দিইনি। বুঝলেন? মানে এমন কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যে বিধায়ক কি বলেছেন
ইনি নাকি শোনেননি, ইনি জানেন না। ইনি কী অপরাধ করেছেন এটা কিন্তু ইনি জানেন, 100% জানেন কী কাজ করেছে, এর কৃতকর্মের ফল কী হতে পারে। এখন মিউ 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 করছে। এখন বলছে রুদ্রনীল আমার 25 বছরের পুরনো বন্ধু, রুদ্রনীলের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। রাজনৈতিক প্রথমে বলছিল যে আমাদের মধ্যে রাজনৈতিক কোনো ইয়েই নেই, দ্বন্দ্বই নেই, বন্ধুত্বের জায়গা। সত্যিই তো, আমাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল। কাজ শেষে সন্ধ্যেবেলা আমরা এক জায়গায় জড়ো হই, খাই দাই, আড্ডা মারি, ফাজিলামি মারি, ইয়ার্কি মারি, আবার রাজনৈতিক কর্মকাণ্ডে যে যারা আলাদা। আমাদের বন্ধুত্বের মধ্যে তো রাজনীতি ঢোকেনি। তুই বাবা ঢোকালি কেন? আসলে তুই হচ্ছিস ওই বাবুল সুপ্রিয়র মতন। বাবুল সুপ্রিয় যেরকম বলেছিল না যে আমি অপরচুনিস্ট, যেখানে অপরচুনিটি দেখি আমি সেখানেই যাই। বিজেপি থেকে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর তৃণমূলে ঢুকে মন্ত্রিত্ব নিয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রী এমপি ছিল, সেটা তার পোষালো না। সে চলে এলো পদত্যাগ করে তৃণমূলে, বালিগঞ্জ থেকে দাঁড়িয়ে হাটটাতে বেঁচে গেছে, দাঁড়িয়ে ওরা ওই ল্যাম্পপোস্ট মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী হয়ে ও সুযোগ সুবিধা নিয়েছে, অপরচুনিস্ট। ও কি না, মেয়েকে একটা নামি স্কুলে, নামি দামি স্কুলে মুখ্যমন্ত্রী ভর্তি করে। এরা হচ্ছে এই গোত্রী, এরা এখন বিজেপির দিকে ঝুলবে। এদেরকে যদি সুযোগ দেওয়া হয় এরা কিন্তু বিজেপিকেও ছবল মারতে ছাড়বে না। এরা লোভী। বন্ধুরা, আপনারা বলবেন যে এদের সঙ্গে ঠিক নতুন সরকারের কী করা উচিত, কী করণীয়। এদের জন্য বহু লোক মারা গেছে, পঙ্গু হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, কত লোকের রুটি রুটি চলে গেছে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনারা যদি এতক্ষণ ধরে আমার এই প্রতিবেদনটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আপনারা মনে একটু জোর পাই, বল পাই, অনুপ্রাণিত হই। আর আমার বিশেষ কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।